গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সব ক্ষেত্রে জবাবদিহিতা জরুরি বললেন তারেক রহমান। আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের আহ্বান। ইসিতে প্রথম দিনে ৭০ আপিল শুনানি, প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা সহ ৫২ প্রার্থী। পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন। গেল ১০ বছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন বলছে সিপিডি। অসহনীয় মূল্যস্ফীতির চাপে মানুষ, এলপিজি সিলিন্ডার সংকটে দিশেহারা ভোক্তা। এবং আজ সারা দেশে জেঁকে বসেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় ৮.৩। বেশি ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি শেখ সাব্বির হোসেন। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধানের ওপর জোরও দেন তিনি। সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে দেশ গঠনে সবার সহযোগিতাও কামনা করেন তিনি। আর জানাচ্ছেন হুমায়ুন কবির। দেড় যুগেরও বেশি সময়ের পর সশরীরে গণমাধ্যম কর্মী ও সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজ খবর নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর সংবাদকর্মীদের সঙ্গে তারেক রহমানের এই মতবিনিময় ঘিরে ছিল বেশ আলোচনা। উঠে আসে বিগত দিনে সংবাদকর্মীদের উপর নিপীড়ন, নির্যাতন এবং গণমাধ্যমের স্বাধীনতার বিষয়। আসাদ ভাইকে আমাদের মধ্যে প্রবীণতম সম্পাদক, তাকে ছাত্রলীগের গুন্ডারা অফিসে ঢুকে দাড়ি ধরে নামিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে। চ্যানেল 1 বন্ধ করে দিয়েছে, নয়া দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, শত শত এরকম অনলাইনে কত বন্ধ করেছে তার কোনো ইয়ত্তা নাই। এই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা রাজনীতি সংস্কৃতির নানা ধরনের প্রবণতা দেখেছি। এটার মধ্যে ডান বাম মধ্যবর্তী রাজনৈতিক ধারা সক্রিয় ছিল। আমি মনে করি সংবাদপত্রের ভূমিকা অতীতের যে কোনো সময় চাইতে ভবিষ্যতে বেশি হবে, সিভিল সোসাইটির ভূমিকা যে কোনো সময় চাইতে ভবিষ্যতে বেশি হবে। আলোচনা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কঠিন এক সময়ে তারেক রহমান দেশে ফিরেছেন, তাই তার কাছে মানুষের প্রত্যাশাও বেশি। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। এই সময় তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার জানাজার স্মৃতিচারণ করেন। হিংসা, বিদ্বেষ, হানাহানি রাজনীতি পরিহারের কথাও বলেন তিনি। আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে, অবশ্যই আমরা 5ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে 2025 সালের 31 ডিসেম্বর একটি জানাজা, আর আমার আরেক পাশে 2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। আমার মনে হয় এটি করে আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ বোধহয় সবচেয়ে বাদ বিবেচনা করার জন্য সবচেয়ে ভালো উদাহরণ। সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেস যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক দেরি হয়ে আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। এই সময় দেশ পুনর্গঠনে গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তারেক রহমান। আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
বিএনপি নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা জানান মোদী। এদিকে বিকেলে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা। যে তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে, উনাকে নিয়ে উনার নেতৃত্ব, উনার পরিকল্পনা, আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা, হাই কমিশনার অফ ইন্ডিয়া, অ্যাম্বাসেডর অফ টার্কি এবং অ্যাম্বাসেডর অফ ইজিপ্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন 52 জন। আজ সন্ধ্যায় আপিল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এমন তথ্য জানায়। তিনি জানান, নির্বাচন কমিশন আপিল শুনানির প্রথম দিনে 70 জনের আবেদন শুনানি শেষে 15টি আপিল নামঞ্জুর, 52টি মঞ্জুর এবং 3টি আবেদন স্থগিত করে। আজ শুরু হওয়া আপিল শুনানি 18 জানুয়ারি পর্যন্ত চলবে। এদিকে পাবনা 1 ও পাবনা 2 আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। 70 সিরিয়াল পর্যন্ত আপিল গ্রহণ বিবেচনায় আলোচনা করেছি। আমি আপনাদেরকে সার্বিক সংখ্যাটা বলে দিচ্ছি। মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। এ তালিকায় আছেন কক্সবাজার 2 আসনের জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ আরও অনেকে। প্রার্থিতা ফিরে পেয়ে খুশি আবেদনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজ নিম্মি। জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের করা আপিলের শুনানি শনিবার শুরু হয়। সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে উপস্থিত হন বিভিন্ন আসনের আপিল প্রার্থীরা। বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে নির্বাচন করার জন্য আমি প্রস্তুত হচ্ছি। এখন আর আইনগত কোনো সমস্যা নেই, সে এখন বৈধ প্রার্থী। কমিশন ভবনের মিলনায়তনে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে অংশ নেন সকল নির্বাচন কমিশনার। 1 থেকে 70 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয় প্রথম দিনে। শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। এছাড়াও কক্সবাজার 2 আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা। আজকে আমরা আপিল শুনানি পূর্ণাঙ্গ শুনানি করলাম। এইচএম হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এদিন জাতীয় পার্টির 5টি আপিল শুনানি হয়েছে। তার মধ্যে 4টি বৈধ ও 1টি অপেক্ষমান ঘোষণা করেছে কমিশন। প্রার্থিতা ফিরে পেতে অপেক্ষমান তালিকাতে আছেন মুন্সিগঞ্জ 3 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মহিউদ্দিন। আগামীকাল বিকাল 5টা পর্যন্ত ওনাদেরকে সুযোগ দিয়েছেন, অর্থাৎ মহিউদ্দিন সাহেবকে একথা প্রমাণ করার জন্য যে তিনি মনোনয়নপত্র জমাদানের দিন তিনি ঋণ খেলাপি ছিলেন না। চাঁপাইনবাবগঞ্জ 2 ওনারটা অবৈধ হয়েছিল, এটা এখন বৈধ হয়েছে। নারায়ণগঞ্জ 4 এটা অবৈধ হয়েছিল, বৈধ হয়েছে। নরসিংদী 1 এটা অবৈধ হয়েছিল, এটা বৈধ হয়েছে। পাশাপাশি শরীয়তপুর 1 এটাও অবৈধ হয়েছিল, এখন বৈধ হয়েছে। 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি, আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি এবং চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। নাহিদ সিরাজ নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। গেল 10 বছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন। বিদেশি ও বেসরকারি বিনিয়োগও কমেছে আশঙ্কাজনক হারে, যা সাম্প্রতিক সময় সর্বনিম্ন। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও বহির্ভূত মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই বাস্তবতায় আর্থিক খাতের উন্নয়নে নেওয়া সংস্কার প্রক্রিয়া চালিয়ে নিতে ভবিষ্যৎ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। একটা স্থবিরতা দেখা গেছে কিছু
চলতি অর্থবছরে দেশের অর্থনীতি ও নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করে সিপিডি। মূলত ব্যাংকিং খাতের অগ্রগতি, বৈদেশিক বিনিয়োগ, রপ্তানি বাড়ানো সহ 7 খাতের মূল্যায়ন তুলে ধরে সংস্থাটি, যা ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বলে জানায় সিপিডি। নির্বাচন পরবর্তী সময়ে এই সংস্কার কার্যক্রমগুলোকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। গবেষণা বলছে রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে গেল বছরের তুলনায় 16%। তবে লক্ষ্যমাত্রা অর্জনে আহরণ বাড়াতে হবে আরও 33%, যা বর্তমান সরকারের জন্য একেবারেই অসাধ্য। বাংলাদেশে এখন পর্যন্ত 80 সালের পরে এরকম অবস্থা হয় নাই যে আমাদের রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয়ের মধ্যে আমাদের উদ্বৃত্ত থাকে নাই। সামান্য উদ্বৃত্ত থাকছে। উন্নয়ন বাজেট যেটা পুরোটাই আমরা ঋণ দিয়ে করেছি। সরকারি ব্যয় গেল 10 বছরে সর্বনিম্ন। সঞ্চয়পত্র বিক্রি কমায় সরকারের আয়ের উৎস কমেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। তাই খাদ্যের মজুত বৃদ্ধি এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপে সরকারকে বিশেষ ভূমিকা নেওয়ার তাগিদ দেওয়া হয়। একদিকে বলা হচ্ছে যে যথেষ্ট পরিমাণে সাপ্লাই আছে, অন্য দিক থেকে একটা সংকট সৃষ্টি করা হচ্ছে। সুতরাং বাজার ব্যবস্থাপনা এটা একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়। জাতীয় সৌর ছাদ কর্মসূচি দ্রুত বাস্তবায়ন, এলএনজি আমদানিতে অতিরিক্ত নির্ভরতা কমানো, দেশীয় অনুসন্ধানে জোর দেওয়া। বর্তমান সরকার এলএনজি আমদানি বাড়াতে বিভিন্ন কর ছাড় দিয়েছে। আমদানি নির্ভরতা কমানোচ্ছে বরং বাড়াতেই বেশি উদ্যোগী বর্তমান সরকার। এতে জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও মনে করছে সিপিডি। জ্বালানি সংকট এবং বৈদেশিক খাতের অনিশ্চয়তা সব মিলিয়ে অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটা সমন্বিত এবং সাহসী সংস্কার কর্মসূচি অপরিহার্য হয়ে পড়েছে। এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে রাজনৈতিক অঙ্গীকার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নীতিগত সিদ্ধান্ত। বাজেটে ঋণ পরিষেবা খরচ যেভাবে বাড়ছে তাতে বাংলাদেশ ঋণ বা মধ্য আয়ের ফাঁদে পড়ার আশঙ্কাও করছে সংস্থাটি। ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ যেগুলো নাকি লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এলপিজি সিলিন্ডার সংকটে দিশেহারা ভোক্তা। অনেক চেষ্টায় সিলিন্ডার পাওয়া গেলেও দাম দ্বিগুণ। এদিকে পরিবহন খাতেও এলপিজি সংকট তীব্র হচ্ছে। গ্যাস পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারিয়ে সংকট দীর্ঘায়িত হলে যাত্রী সেবা, জ্বালানি নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গ্যাস কম হলে আর এরকম দাম বেশি নিলে আমরা কিভাবে চলবো? আমরা তো গরিব মানুষ। 2500-2600 টাকা বোতল, এই বোতল আমরা কিভাবে কি করবো? আমরা পোলাপান নিয়ে বহু কষ্টে আছি। এলপিজি সিলিন্ডার সংকটে ভোগান্তিতে রাজধানীবাসী। 2 সপ্তাহের বেশি সময় ধরে বাড়তি দামে দিশেহারা নিম্ন ও সীমিত আয়ের মানুষ। আমরা সিলিন্ডার কিনতে গেলে কয় সিলিন্ডার নাই, আবার তারপর কয় যে একটা আছে, যদি নেন 12 কেজি 2500 টাকা লাগবে একদম। এই জায়গাতে গ্যাস আনি, ওরা বললে যে ব্যবস্থা কোনো এক জায়গাতে কইরা দেওয়া যাবো, টাকা লাগবে 2300 আমাদের দোকানদারের থেকে, আর নর্মাল লোকের থেকে নেয় 2500-2600 টাকা। প্রতি মাসে গড়ে প্রায় 1,40,000 মেট্রিক টন এলপিজি ব্যবহার হয়। এর মধ্যে যানবাহনে 15,000 মেট্রিক টন, যা মোট ব্যবহারের প্রায় 10%। এই পরিমাণ গ্যাস নিশ্চিত না হওয়ায় এলপিজি শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে। 1-2 দিনের মধ্যে যদি বা 1 সপ্তাহের মধ্যে যদি না হয়, এটার মানে একটা বড় ধরনের একটা মানে ক্রাইসিস বাংলাদেশের সৃষ্টি হবে আর কি। তো সেটা আসলে মানে মেনটেন করা অনেক টাফ হয়ে যাবে, মানে অর্থনীতিতেও প্রভাব পড়বে, মানুষের রান্না করার গ্যাসও পাবে না। এদিকে রাজধানী সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। স্টেশন মালিকদের পাশাপাশি এলপিজি চালিত যানবাহনের মালিক ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা ঘুরেও গ্যাস না পেয়ে চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সময় সিরিয়ালে দাঁড়াই থেকে তারপর গ্যাস, তাও প্রেশার নাই, ঠিক মতো গ্যাস পাইতেছি না। শুধু ঢাকা গাবতলী একটু গ্যাসটা পাওয়া যায়, তাছাড়া আর অন্য সাইডে গ্যাস ওরকম পাওয়া যায় না। এই সংকট দ্রুত সমাধান না হলে পরিবহন খাত কার্যত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। 1 মাস আগে যে গ্যাস নিচে হয়তো 2-4-10 দিন চলার পরে হয়তো 15 দিন ধরে অনেকের গ্যাস পাম্প বন্ধ আছে। আমি বলতে পারি প্রায় 80% গ্যাস স্টেশন বন্ধ আছে। আমাদের অটো গ্যাসে যে 10% জ্বালানি দরকার, বিআরসি লোআপ, যাতে অ্যাটলিস্ট তাদের এই সরবরাহটা নিশ্চিত করে, কারণ এটার ইয়েটা অনেক সুদূর প্রসারী এটার সমস্যাটা। তাই এলপিজি গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের দাপট। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় যা 8.3 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। নদীর অববাহিকা ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনেক জায়গায় সূর্যের দেখা মিলেছে দেরিতে। শীতজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। এদিকে চলতি মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তীব্র শীত উপেক্ষা করেই জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন শনিবারও দর্শনার্থী ও ক্রেতার উপস্থিতিতে মেলায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র। মাসব্যাপী শুরু হওয়া বাণিজ্য মেলার আজ 8ম দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতাদের মধ্যে পণ্যের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তো মোটামুটি ঘুরে দেখা হয়েছে, পণ্য ভালোই আছে, কিন্তু মনে হচ্ছে তুলনামূলক দামটা একটু বেশি। এখন হলো আমরা আসলাম, যে ভালো লেগেছে আর আমরা অলরেডি নিয়েছিও। জমকালো এবারের আসরে উঠেছে দেশি বিদেশি ঐতিহ্যবাহী নানা পণ্য। আছে বিভিন্ন দেশের স্টল। এইসব স্টলে দোকানিরা স্ব দেশের ঐতিহ্যবাহী পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। পর্যন্ত বেচাকেনা আছে, টুকিটাকি চলে, মানে তেমন খারাপ না, মানে ভালো হইতেছে। আর এখানে কাস্টমারের ডিসকাউন্ট পাইতেছে। তো এখন ওরকম বিক্রি শুরু হয়নি আর কি, সবাই দেখতেছে, পছন্দ করবে, যেটা ভালো এটাই তো নিব কাস্টমার। পরবর্তী প্রতিবারের মতো এবারও আসছি, তা আমাদের পণ্যগুলো স্যার অনেক মানসম্মত এবং আমাদের এখানে এই গ্রেডের সব পণ্য। তীব্র শীতের দাপট কমলে দর্শনার্থীর উপস্থিতি বাড়বে বলে আশা জানান মেলার ইজারাদার। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম এটাকে অনেক ম্যাক্সিমাম আমরা প্রায় 5 লাখের মতো যাতে করে এট আ টাইম হিট করা যায়, এই ব্যবস্থা নিয়ে আমরা নেমেছি। তো আমাদের সর্বোচ্চ যে টেকনোলজিটা ওইটাকে আমরা এবারে প্রয়োগ করতেছি। দর্শকদেরকে বলবো আপনারা সপরিবারে আসুন এবং মেলাটাকে উপভোগ করুন। দর্শনার্থীদের সুবিধার্থে এই বছর চালু করা হয়েছে ই-টিকিটিং ও কিউআর কোড স্ক্যানিং ব্যবস্থা। এছাড়া বিআরটিসি শাটল বাস ও পাঠাও রাইডে থাকছে বিশেষ ছাড় সুবিধা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খেলার খবরে বিপিএল প্রসঙ্গ। বিপিএলে কাল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। 6 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2-এ রংপুর, সমান ম্যাচে 8 পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের 4-এ রাজশাহী। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস। 6 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ ঢাকা। 1 ম্যাচ বেশি খেলে 2 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে নোয়াখালী। দর্শক, শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সব ক্ষেত্রে জবাবদিহিতা জরুরি বললেন তারেক রহমান। আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের আহ্বান। ইসিতে প্রথম দিনে 70 আপিল শুনানি, প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা সহ 52 প্রার্থী। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন। গেল 10 বছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন বলছে সিপিডি। অসহনীয় মূল্যস্ফীতির চাপে মানুষ, এলপিজি সিলিন্ডার সংকটের দিশেহারা ভোক্তা। এবং আজ সারা দেশে জেঁকে বসেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় 8.3। বেশি ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।